নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মাত্র গতকাল বাংলা বার্তার মধ্যপর্বে আমরা যে কথাগুলো বলেছিলাম, আজকে সেই কথাগুলো একবার শুনিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করব। আপনারা দেখলেন ভাইপোকে টানা হয়ে গেছে, ভাইপোর ছেলেমেয়েদের টানা হয়ে গেছে, ভাইকে টানা হয়ে গেছে। এখন নির্বাচন এসছে, এবার কিছুদিনের মধ্যেই দেখবেন হুইল চেয়ারটাকে টানা হবে। আমরা সেদিকে অপেক্ষায় থাকবো, কিন্তু এদিকে ঘটে যাচ্ছে আরও অনেক কিছু। কি বলবেন, কোইন্সিডেন্স? আমরা গতকাল যা বলেছিলাম, একটা হুইল চেয়ারের দরকার, ভাই, ভাইপো, বাচ্চা, শেষ পর্যন্ত একটা হুইল চেয়ারের দরকার। কারণ এই নির্বাচনে কোনো ইস্যু নেই, ইস্যুলেস তৃণমূল কংগ্রেস। ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা গতকালই বলেছিলাম একটা হুইল চেয়ারের দরকার। কি কোইন্সিডেন্স দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী আচমকা ঘরের মধ্যে শোনা গেল যে পড়ে গেছেন, আহত হয়েছেন, মাথা ফেটে গেল এবং শেষ পর্যন্ত তাকে এসএসকেএম হসপিটালে নিয়ে যাওয়া হলো, 5টা সেলাই হলো এবং তারপর গভীর রাতে তিনি বাড়ি ফেললেন। পরিষ্কারভাবে বলি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজের কর্মসূচির আমরা তীব্র সমালোচক, কিন্তু তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তার সুস্থতা কামনা করি আপনাদের সবার সঙ্গে। এমন একটা মানুষ, যে মানুষটা না থাকলে বাংলার রাজনীতি অসম্পূর্ণ। তিনি না থাকলে এত মিথ্যে কথা বলার লোক এই বাংলার রাজনীতিতে চট করে পাওয়া যাবে না। তার ভাইপো একটু অন্য স্টাইলে খেলেন, কিন্তু এত মিথ্যে কথা স্পন্টেনিয়াসলি বলার লোক বাংলা রাজনীতিতে নেই। ফলে স্বাভাবিকভাবে বৃত্তটা অসম্পূর্ণ থাকবে। আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হন। অন এ ভেরি সিরিয়াস নোট বলছি, দ্রুত সুস্থ হন এবং সুস্থ হয়ে তিনি আবার রাজনীতিতে ফিরে আসুন। লোকজনের সঙ্গে কথা বলুন, মাইক্রোফোনে চিৎকার করুন, সবাই ঘুরে অজস্র অনর্গল মিথ্যে কথা বলে যান এবং তারপর বাংলার মানুষ বিচার করুক লোকসভায় কাকে পাঠাবে। গতকাল যখন এই ঘটনাটা ঘটলো, সেই সময় সংবাদটা এলো প্রথমে যে তিনি গাড়িতে যাওয়ার সময় আহত হয়েছেন। পরে শোনা গেল যে তিনি বাড়িতেই শোকেসে ধাক্কা লেগে, সংবাদ মাধ্যম দেখিয়েছে, আমরা তো জানি না যে শোকেসে ধাক্কা খেয়ে তার মাথাটা ফেটে গেছে। তারপর সেই রক্তাক্ত ছবি, চেহারাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল, রক্ত শুকিয়ে গেল এবং শেষ পর্যন্ত এসএসকেএম হসপিটালে ভর্তি হয়ে তার চিকিৎসা হলো। চিকিৎসা করার জন্য একটা মেডিকেল বোর্ড বসলো, নিউরো বোর্ড বসলো, নিউরোর ডাক্তার ছিলেন, কার্ডিওলজির ডাক্তার ছিলেন, অন্যান্য বিভাগে ডাক্তাররা ছিলেন। সেই বোর্ড তৈরি করার পর তাকে সাজেস্ট করলো হসপিটালে ভর্তি থাকতে, কিন্তু তিনি বাড়ি ফিরে গেলেন অনেক রাতে। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের বাড়ির মধ্যে কী কারণে কীভাবে পড়ে গেলেন সেটা নিয়ে বিস্তর চর্চা চলছে। আমরা তো কেউ ভেতরের কথা জানি না। মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, ব্ল্যাক আউট হয়েছিলেন, বা কোনো সংবাদ তার কাছে পৌঁছেছিল তাতে তিনি অসুস্থ বোধ করে মাথাটা ঠুকে গিয়েছিল কিছুর সঙ্গে, কিংবা তিনি কোনোভাবে অচেতনভাবে যাওয়া আসার পথে কোনো একটা জায়গায় ধাক্কা খেয়েছিলেন, জানি না। যেটাই হয়ে থাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আবারও বলছি, তিনি দ্রুত সুস্থ হন। কিন্তু কী কারণে এভাবে হঠাৎ মাথাটা ঘুরে গেল সেটা তো ডাক্তারদের পরিচর্যার বিষয়। কিন্তু আমার খালি কোনো একটা জায়গায় মনে হচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি সেই খবর পৌঁছেছিল সেই মুহূর্তে, যার জন্য তার ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। এখন দুর্জনেরা নানান ধরনের সন্দেহ করে, আমি করি না। আমি পরিষ্কারভাবে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মসূচি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ, তার কথা বলার তীব্র সমালোচনা করি, কিন্তু তিনি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকুন। কারণ দিনের শেষে তিনিও আমারও মুখ্যমন্ত্রী, আপনাদেরও মুখ্যমন্ত্রী। যারা সমালোচনা করেন তাঁদেরও মুখ্যমন্ত্রী, যারা তার ভক্তকুল তাঁদেরও মুখ্যমন্ত্রী। কিন্তু সেই মানুষটা হঠাৎ মাথা ঘুরে গেল কেন? আমি কেন এই প্রশ্নটা করছি জানেন তো? তার নিজস্ব একটা চ্যানেল আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনারা জানেন যে সেখানে তার নিজস্ব চ্যানেল। একদম তাঁর কথা বলেন সারাদিন ধরে, পিসি 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 করেন, দিদি 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 করেন। তৃণমূল নেতা বিশ্বমন্দিরের চ্যানেল নিউজ 18, সেই নিউজ 18 চ্যানেলে একটা ওপিনিয়ন পোল হয়েছিল, সর্বভারতীয় ক্ষেত্রের ওপিনিয়ন পোল হয়েছিল। এবং সেই ওপিনিয়ন পোলে দেখিয়েছে মাত্র গতকাল, যখন সন্ধ্যেবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থ হলেন, ঠিক তার আগে বা ওই সময় কোনো একটা সময় তারা দেখিয়েছেন যে এ রাজ্যে 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র 17টা পাবে, আর বিরোধী বিজেপি পাবে 25টা। কারণ এই সংবাদটা পেয়ে আমি তো একটু চমকে উঠেছিলাম যে কী ব্যাপার। পিসি 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 দিনরাত করা চ্যানেল, সেই চ্যানেল দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে ওপিনিয়ন পোলে এই মুহূর্তে ভোট হলে 25টা আসন পাবে বিরোধী মানে বিজেপি, আর 17টা পাবেন তৃণমূল কংগ্রেস। আর এই কথাটাই, খবরটা নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার রিয়াকশানটা কী হতে পারে, আমি এগুলো নিয়ে চর্চা করছিলাম। গেছে কি গেছে না জানি না, কী কারণে তিনি অসুস্থ বোধ করেছেন, কী কারণে তার অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি, কিভাবে হয়েছে, আমরা সেই বিস্তর আলোচনায় যাব না। সেটা তিনি জানেন, তার পরিবার জানেন, এবং অবশ্যই ডাক্তারবাবুরা অ্যানালিসিস করলে ব্ল্যাক আউট হয়েছে কিনা সেটা বলতে পারবেন। কিন্তু আমি যে বিষয় নিয়ে আজকে অবতারণা করলাম, সে বিষয়টা খুব ইন্টারেস্টিং। নিউজ 18 চ্যানেলে একটা অল ইন্ডিয়ার সার্ভে হয়েছে, বিভিন্ন রাজ্যে সার্ভে হয়েছে, এবং সেই সার্ভেতে বিভিন্ন রাজ্য ওয়ারি তারা সার্ভে করেছেন। এই মুহূর্তে 2024 মার্চ মাসের এই প্রথম দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয়, লোকসভার ভোট এই সময় হলে কোন দল কত আসন পেতে পারে, শুনলে চমকে উঠবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে
নিউজ 18 চ্যানেল যা যা টেলিকাস্ট করেছে, আমি সেই রিপোর্টটা আপনাদের কাছে রিপোর্ট কার্ডটা এখানে পেশ করব। ঠিক কি ভুল, মিলবে কি মিলবে না, আদৌ মিলবে কিনা, আমি সেই আলোচনায় যেতে রাজি নই। কিন্তু যে চ্যানেল সকালবেলা ঘুম থেকে উঠে পিসি 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 করেন, দুপুরবেলা দিদি 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 করেন, সন্ধে গড়িয়ে রাত হয়ে যায় দিদি 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 করে বেড়ান, সেই চ্যানেল যখন এই রিপোর্ট পেশ করে তখন কোথাও একটা বিস্ময় জাগে। এবং সেই বিষয় জাগে বলিয়ে আমার খালি মনে হলো যে বাংলা ভাষার সমস্ত দর্শকের জানা দরকার যে এই ওপিনিয়ন পোলে কি রিপোর্ট বার করেছে নিউজ 18। সর্বমোট এখনও পর্যন্ত রিপোর্টের ব্যাপারে আসি, সর্বমোট এখনও পর্যন্ত নিউজ 18 চ্যানেল যে সার্ভেটা করেছে, সে সার্ভে রিপোর্টটা যেটা টেলিকাস্ট করেছে, পেশ করেছে, তার মধ্যে 466টা আসন, 466, 543-এর মধ্যে 466টা আসনে তারা সার্ভে কমপ্লিট করেছে, করে তার রিপোর্টটা পেশ করেছে। সেই 466-র মধ্যে শুধু বিজেপি এনডিএ 349টা আসন পাচ্ছে, ভাবতে পারেন। 466-র মধ্যে 349, 466-র মধ্যে 349, নিউজ 18-এর রিপোর্ট, আমার আপনার রিপোর্ট নয়, আমরা ভুল বলতে পারি, কিন্তু নিউজ 18 বলছে 349টা আসন পেতে পারে এনডিএ। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার একটা বিশ্লেষণ আছে। কত পার্সেন্ট, একটু হিসেবটা একটু ভালো করে খেয়াল করে দেখুন। পার্সেন্টেজ ওয়াইজ প্রায় 75%, প্রায় 75%, ভালো করে ভাবুন, 75% আসন 100-র মধ্যে 75, অর্থাৎ 100-র মধ্যে 50 পেলেই যে কোনো সরকার গড়ে নিতে পারে, সেখানে 75%, এবং সেই 75%-র সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 349। এবার আসুন, আমি আপনাদের কাছে এই রিপোর্টটা আজকে পেশ করবো। আমি অন্য কোনো বিষয় নিয়ে যাবো না, অনেক বিষয়, অনেক তথ্য আমাদের কাছে এসছে, আমরা অন্য দিন করবো, অন্য বিষয় করবো, কিন্তু আজকে মনে হলো যে নিউজ 18 চ্যানেল যে রিপোর্টটা পেশ করেছে সেটা বাংলার প্রত্যেকটা মানুষের জানা দরকার। গুজরাট দিয়ে শুরু করি। সেই গুজরাট, নরেন্দ্র মোদীর গুজরাট, 26টা আসনে সেখানে নির্বাচন। এই ওপিনিয়ন পোল দেখাচ্ছে 26-এর মধ্যে 26টাই পাবে এনডিএ, অর্থাৎ কংগ্রেস এবং অন্যান্য দল নিশ্চিহ্ন। 26-এর মধ্যে 26টা পাবে এনডিএ, ভালো করে ভাবুন, 26টা আসনেই বিজেপি পকেটে পড়বে গুজরাটে এই মুহূর্তে নির্বাচন হলে। এরপরে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডে 14টা আসনের মধ্যে 12টা পাবে এনডিএ, 2টো পাবে ইন্ডি জোট। 14টার মধ্যে 12টা পাবে এনডিএ, 2টো পাবে ইন্ডি জোট। এবার আসুন অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশে 25টা আসন, লোকসভার আসন, সেই অন্ধ্রপ্রদেশে 25টা আসনের মধ্যে এনডিএ পাবে 18টা। 25টা আসনের মধ্যে এনডিএ পাবে 18টা, ইন্ডি জোট 0, অন্যান্যরা পাবে 7টা। জগনমোহন রেড্ডির দল, তারা এনডিএর সঙ্গে অ্যালায়েন্স, তারা কি কিছু বামপন্থী পাবে জানি না, কিন্তু 7টা দেখিয়ে দেওয়া হয়েছে আলাদা পাবেন। আর এই 25-এর মধ্যে 18টা পাচ্ছে এনডিএ। উড়িষ্যাতে 21টা আসন, যেখানে নবীন পটনায়কের সরকার, বিজু জনতা দলের নবীন পটনায়কের সরকার নর্মাল করছে বন্ধু দল, মানে এনডিএর বন্ধু দল। সেই উড়িষ্যা 21টার মধ্যে পাবে 13টা, 21টার মধ্যে 13টা পাবে এনডিএ এবং 8টা পাবে বিজেডি, অর্থাৎ বিজু জনতা দল, তারা 8টা পাবে। 13টা এনডিএ, 8টা বিজেডি। নর্মালি বিধানসভায় বিজেডি সুইপ করে, অর্থাৎ বিজু জনতা দল তারা সুইপ করেন। এখানে দেখা যাচ্ছে লোকসভায় এনডিএ পাবে 21টার মধ্যে 13টা আসন, আর বিজেডি পাবে 8টা আসন। এরপরে চলুন ছত্তিশগড়ের দেখাচ্ছে, এই ওপিনিয়ন পোল দেখাচ্ছে 11টা আসনের নির্বাচন হবে, তার মধ্যে এনডিএ পাবে 10টা, 1টা পাবে ইন্ডি জোট, সম্ভবত কংগ্রেস। 11-10 এনডিএ, 1টা পাবে ইন্ডি জোট। এরপরে চলুন, ছত্তিশগড় গেল। রাজস্থান সদ্য আপনারা জানেন, সেখানে বিধানসভা নির্বাচনে তুল্যমূল্য লড়াই করেও কিন্তু বিজেপি সেখানে সরকারে এসছে। আগে কংগ্রেস সরকার ছিল, অশোক গেহলট এবং সচিন পাইলটদের সরিয়ে, রাহুল গান্ধীদের সরিয়ে সেখানে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিন্তু এনডিএ। সেই রাজস্থান বলছে 25টা আসনের মধ্যে 25টা আসনই পাবে এনডিএ, বিরোধীরা 0, অর্থাৎ কংগ্রেস একটি আসনও পাবে না রাজস্থানে। নিউজ 18 চ্যানেলের এই সর্বভারতীয় সমীক্ষার রিপোর্ট এই মুহূর্তে নির্বাচন হলে। তারপর চলুন উত্তরাখণ্ডেও 5টার মধ্যে 5টাই পাবে, ভালো করে শুনুন, উত্তরাখণ্ডে 5টার মধ্যে 5টাই পাবে এনডিএ, ভাবতে পারেন, বিরোধীরা সেখানে 0। তেলেঙ্গানা জানেন, সদ্য সম্প্রতি নির্বাচন হয়েছে, তেলেঙ্গানায় কংগ্রেস সরকার গড়েছে, রেবনাথ রেড্ডি সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন। তেলেঙ্গানায় কংগ্রেসের একটা বিশাল হোল্ড আছে। সেই তেলেঙ্গানাতে 17টা আসনে নির্বাচন, তার মধ্যে 8টা পাচ্ছে এনডিএ, 6টা পাচ্ছে কংগ্রেস। 8টা পাচ্ছে এনডিএ, কংগ্রেস পাচ্ছে 6টা, অর্থাৎ সেখানেও বিজেপি স্কোর করছে, প্রচুর মাইনরিটি ভোটার সেখানেও। নিউজ 18-এর এই চ্যানেল, পিসির চ্যানেল দেখাচ্ছে 8টা পাচ্ছে এনডিএ। এরপরে চলুন আসামে, সেখানে বিজেপির সরকার আছে, কিন্তু সেখানে কংগ্রেস একটা লড়াই দেয়, সবসময়ই লড়াই দেয়, হিতেশ্বর শইকিয়ার আমল থেকে লড়াই দেয়। সেই আসামে 14টার মধ্যে 12টা পাচ্ছে এনডিএ, কংগ্রেসের ঝুলিতে, ইন্ডি জোটের ঝুলিতে কিছু নেই, 2টো পাচ্ছে অন্যান্য
ছোটোখাটো কোনো পার্টি পাচ্ছে, কিন্তু 12টা পাচ্ছে, 14র মধ্যে 12 আসামে, যেখানে হেমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর চলুন কর্ণাটকের মধ্যে 28-এর মধ্যে 25টা। কর্ণাটকে আপনারা জানেন কর্ণাটক, তেলেঙ্গানা এখানে এখনও কংগ্রেসের সরকার টিকে আছে এবং ব্যাপকভাবে কংগ্রেস সাম্প্রতিককালে বিধানসভা নির্বাচনে, কিছুদিন আগে বিধানসভা নির্বাচনে জিতেছে, সরকার গড়েছে। সেই কর্ণাটকে 28টার মধ্যে 25টা পেয়ে যাচ্ছে এনডিএ, 3টে পাচ্ছে এনডি জোট, অর্থাৎ কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে 3টে, 25টা পাচ্ছে এনডিএ কর্ণাটকে, 28-এর মধ্যে 25। এরপরে চলুন তামিলনাড়ুতে বিজেপি স্বাভাবিকভাবেই উইক, কিন্তু সেখানেও দেখছি এনডিএ রয়েছে 5টা, অর্থাৎ টোটাল সংখ্যা হচ্ছে 39। সেই 39-এর মধ্যে 5টা হচ্ছে এনডিএ, 39-এর মধ্যে 5টা এনডিএ পাচ্ছে, আর 30টা পাচ্ছে ইন্ডি জোট। তার মানে ওখানে কংগ্রেস আছে এবং অবশ্যই তার সঙ্গে সেখানকার ডিএমকে সরকার যেটা রাজ্যে চালাচ্ছে, কংগ্রেস, ডিএমকে এবং বামপন্থীরা মিলিয়ে সব মিলিয়ে সেখানে 30টা পাচ্ছে। এই একটা রাজ্য যেখানে অ্যাবসলিউটলি এনডিএ পিছিয়ে আছে, অর্থাৎ তামিলনাড়ুতে 39টা আসনের মধ্যে 5টা এনডিএ, 30টা ইন্ডি জোট, 5টা এনডিএ, 30টা ইন্ডি জোট। এই একটা মাত্র রাজ্য যেখানে অ্যাবসলিউটলি বিজেপি পিছিয়ে আছে দক্ষিণ ভারতে, তামিলনাড়ু, ডিএমকে সেখানে সরকার, সেখানে 30টা আসন তারা বিরোধীরা পাচ্ছে। এরপরে আসুন এমপি, মধ্যপ্রদেশও আপনারা জানেন যে সেখানে বিজেপি সরকার সাম্প্রতিককালে বিধানসভা নির্বাচনে জিতেছে। মধ্যপ্রদেশে 29টার মধ্যে 28টা পাচ্ছে এনডিএ, 29টার মধ্যে 28টা পাচ্ছে বিজেপি, একটা পাচ্ছে বিরোধীরা, সম্ভবত কংগ্রেস মধ্যপ্রদেশে একটা মাত্র আসন পাচ্ছে। ভাবতে পারেন কি ডিজাস্টার্স রেজাল্ট। এরপরে চলুন উত্তরপ্রদেশ, সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের রেজাল্ট। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের ওপর ভারতবর্ষের রাজনীতি নির্ভর করে। সেই উত্তরপ্রদেশের রাজনীতিতে 80টা সিট খুব ভাইটাল। সেখানে যোগী আদিত্যনাথের সরকার, সকাল বিকেল আমাদের বাংলার সমস্ত সংবাদ মাধ্যম বিরোধীরা যোগী রাজ্যের সরকার অত্যন্ত নোংরা সরকার, অত্যন্ত খারাপ সরকার বলে সকাল বিকেল গালমন্দ করে বাংলার মিডিয়া, বিরোধীরা ছেড়ে দিন, বাংলার মিডিয়া। আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল সকাল বিকেল যোগী রাজ্য বাপান্ত করে। সেই যোগী রাজ্যের রেজাল্ট কি শুনবেন না, 80টার মধ্যে 77টা এনডিএ, 80টার মধ্যে 77টা এনডিএ, বাকি 2টো পাচ্ছে ইন্ডি জোট, একটা পাচ্ছে বিএসপি মায়াবতী পার্টি একটা পাচ্ছে, 2টো পাচ্ছে কংগ্রেস অখিলেশ মিলিয়ে, আর 77টাতে উইন ওভার করছে এনডিএ। 80-র মধ্যে যারা 77 শুধু উত্তরপ্রদেশে পাবে, তাদের সারা ভারতবর্ষে তো এই রেজাল্ট হওয়াটাই স্বাভাবিক। এবার চলুন হরিয়ানায় 10-এ 10 বিরোধীরা 0, হরিয়ানাতে 10-এ 10 এনডিএ, বিরোধীরা 0। আমি বলছি না, পিসি চ্যানেল নিউজ 18 বলছে। পাঞ্জাবে বিজেপির অবস্থা বেশ খারাপ। পাঞ্জাবে আপনারা জানেন সেখানে আম আদমি পার্টি রয়েছে, কংগ্রেস রয়েছে, তারা যথেষ্ট শক্তিশালী, কিন্তু সেই পাঞ্জাবেও 13টা আসনের মধ্যে 3টে পাচ্ছে এনডিএ। এখানে কিন্তু বিরোধীরা শক্তিশালী, তারা পাচ্ছে সব মিলিয়ে 8টা এবং আরেকটি অন্যান্য দল পাচ্ছে 2, অর্থাৎ 8 আর 2 10 বিরোধীরা পাচ্ছে, 3টে পাচ্ছে মাত্র আপনার এনডিএ। এরপরে চলুন বিহার, নীতিশ কুমার দল বদল করেছেন, দল বদল নয়, সেই নীতিশ কুমার দিক বদল করার পর শেষ পর্যন্ত সেই নীতিশ কুমার 40টার মধ্যে 38টা আসন পাচ্ছে। ভাবতে পারেন 40টার মধ্যে 38 এনডিএ পাচ্ছে। এনডিএর মধ্যে নীতিশ কুমারও আছেন। আলটিমেটলি নীতিশ কুমারের সবথেকে বেশি তিনি বুঝতে পারেন যে কোনো সময় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, নীতিশ কুমারের থেকে ভালো প্লেয়ার নেই, তার জন্য বছরের পর বছর তিনি বিহারের মুখ্যমন্ত্রী, যখন প্রয়োজন হয়েছিল এনডিএকে ছেড়ে দিয়েছিল, আবার যখন প্রয়োজন মনে হচ্ছে সেই এনডিএতে ফিরে এসছে এবং এসে সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপির সাপোর্টেড লালু প্রসাদ যাদবের দল পাশে সরে গেছে। ওখানে লালু প্রসাদ যাদব, বামপন্থীরা এবং কংগ্রেস যৌথভাবে লড়ছে 40টি আসনে। সেই বিহার বলছে 40-এর মধ্যে 38টা পাবে এনডিএ, 2টো পাবে বিরোধীরা। 38টা পাবে এনডিএ, অর্থাৎ বিজেপি সরকার নীতিশের সঙ্গে যারা আছেন তারা পাবেন 38টা সিট পাবেন, 2টো পাবেন বিরোধীরা। এবার চলুন দিল্লি, রাজধানী, ভারতবর্ষের রাজনীতি। দিল্লির দিকে তো আমরা সবাই তাকিয়েছিলাম। সেই দিল্লিতে 7টার মধ্যে 7টাই আম আদমি পার্টি কংগ্রেস অ্যালায়েন্স হয়েছে। আপনারা জানেন আম আদমি পার্টি বোধহয় 3টে বা 4টে লড়ছে, তৃণমূল কংগ্রেস বাকি 3টে বা 4টে লড়ছে। 7টা সিটের মধ্যে তাদের শেয়ারিং হয়েছে। সেই সাথে বিজেপিকে 7-এ 7 দিচ্ছে দিল্লি। আমি বলছি না, পিসিমণি চ্যানেল, দিদি চ্যানেল নিউজ 18 এই বলছে 7-এ 7। অল ইন্ডিয়া সার্ভে তো এখানে আর কিছু গোজামিল দিতে পারেননি, ফলে যা সত্যি তাই বলেছেন। এবং বলতে গিয়ে কেরলে কি হতে পারে, কেরল দেখুন, তামিলনাড়ুর পাশাপাশি কটা রাজ্যে একটু খারাপ অবস্থা, আমি সেটা বলছি। তামিলনাড়ুর পাশাপাশি আরও কয়েকটা জায়গায় একটু খারাপ রেজাল্টের জায়গা ছিল, সেই জায়গাটা আমি আপনাদের কাছে উল্লেখ করছি। এখানে দেখুন কেরলে 20-র মধ্যে 2, কেরলে 20টার মধ্যে 2টো পাচ্ছে এনডিএ সরকার। কেরলে 20টার মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপি 2টো আসন পাবে,
কংগ্রেস এবং এলডিএফ এবং ইউডিএফ, আপনারা জানেন এলডিএফ হচ্ছে সিপিএম এবং কংগ্রেস আলাদা লড়ছে, সেই সিপিএম পাচ্ছে, এলডিএফ পাচ্ছে 4টে আসন আর কংগ্রেস পাচ্ছে 14টা আসন। এই কেরলে কংগ্রেস পাচ্ছে 4টে আসন, বামপন্থীরা পাচ্ছে 14টা আসন, আর সেখানে 2টো আসন বিজেপির কপালে জুটছে। এবং বিজেপি কেরলে খুব দুর্বল, বরাবরই দুর্বল, তারা পেনিট্রেট করার সুযোগ চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত 2টো আসন, এই চ্যানেলের রিপোর্ট, এই ওপিনিয়ন পোল যদি ঠিক হয়, তারা 2টো আসন পেতে চলেছে। এবার আসুন সব থেকে ক্রুশিয়াল পশ্চিমবঙ্গ। পিসি 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 বলে চেঁচানো, দিদি 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 বলে চেঁচানো তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বমজুমদারের চ্যানেল, তারা যে টেলিকাস্টটা করছে সেইখানে দেখাচ্ছে বিজেপি পাচ্ছে এই পশ্চিমবঙ্গে 25-এর আশেপাশে। এখন কটা আসন আছে? 18টা বেড়ে 25 হচ্ছে। তৃণমূল কত হচ্ছে? তৃণমূল নেমে হচ্ছে 17, 25-17। বামপন্থীরা একটি আসনও নেই। এখন বামপন্থী দর্শকরা স্বাভাবিকভাবে বলবে যে এই রিপোর্ট আমরা বিশ্বাস করি না। ঠিক, না বিশ্বাস করতে পারেন, কিন্তু একটা ওপিনিয়ন পোল যখন যা প্রেজেন্ট করেছি সেটাকে তুলে ধরাটা আমাদের কাজ। আমি নিউজ 18 চ্যানেল অনেক কষ্ট করে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট, ওপিনিয়ন পোল নিয়েছেন, স্যাম্পল সার্ভে করেছেন, করে তার ভিত্তিতে এই রিপোর্টটা পেশ করেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে 42-এর মধ্যে 25 পাচ্ছে বিজেপি, 17টা পাচ্ছে টিএমসি। খেয়াল করে দেখুন, এখানে বামপন্থীরা একটি আসনও পাচ্ছে না এবং কংগ্রেসের অধীর চৌধুরী হারছে, এই রিপোর্ট যদি সত্যি হয়। এবং বামপন্থীরা বলতে পারেন যে এই রিপোর্টটা ঠিক না, কিন্তু আবার সেই বামপন্থীরা তো কেরলে গিয়ে বিজেপি কম পাচ্ছে, কেরলে গিয়ে তো 20টার মধ্যে 2টো পাচ্ছে বিজেপি, এই সার্ভে বলছে। আবার এই সার্ভেই বলছে পশ্চিমবঙ্গে বামপন্থী বা কংগ্রেস একটা আসনও পাচ্ছে না। তাহলে সব মিলিয়ে কী দাঁড়ালো? 466-র মধ্যে 349 পাচ্ছে। এবার ধরুন 466-র পর এখনও প্রায় 70-80টার কাছাকাছি আসনের সার্ভে রিপোর্ট এই সার্ভের মধ্যে নেই। 466-র মধ্যে যদি কোনো দল 349 পায়, ভারতবর্ষের সরকার গড়তে গেলে কতগুলো আসন দরকার হয়? 273টা। সেই 273-এর পরিবর্তে 349 পেয়ে যাচ্ছে এই রিপোর্ট যদি সত্যি হয়। আমি আবার বলছি, এই রিপোর্ট যদি সত্যি হয়। আমি আজকে সার্বিকভাবে এই রিপোর্টটা পেশ করলাম আপনাদের দরবারে এই কারণে, দেখুন আমরা অনেকদিন ধরে বলছিলাম, এটা আপনারা অনেকে বিশ্বাস করেছেন বা করতেন না, যে এবারের ভারতবর্ষের নির্বাচনে অ্যাবসলিউট উইনের দিকে যাচ্ছেন বিজেপির সরকার বা নরেন্দ্র মোদীর সরকার। এই কথাটা আমি অনেকদিন ধরে আপনাদের সামনে বলেছি। অনেকে বিশ্বাস করেছেন, অনেকে বিশ্বাস করেননি, অনেকে বলেছেন আপনি এনডিএ সাপোর্টার তাই আপনি বলছেন, কিন্তু না, অনেকগুলো ফ্যাক্টরস একসঙ্গে জড়িয়ে গেছে। বিরোধীরা যাচ্ছেন একটা নির্বাচনে, তাদের ইস্যু নেই। ভালো করে ভেবে দেখুন, বিরোধীদের সামনে ইস্যু নেই। আনএমপ্লয়মেন্ট সেটা একটা জেনারেলাইজড ইস্যু, জিনিসপত্রের দাম জেনারেলাইজড ইস্যু, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জেনারেলাইজড ইস্যু। কিন্তু স্পেসিফিক ইস্যু যদি না থাকে, একটা নির্বাচন জেতাটা খুব কঠিন। এই স্পেসিফিক ইস্যুর ক্ষেত্রে কিন্তু বিজেপি অনেকটা অ্যাডভান্টেজে। কীরকম? রাম মন্দির তাদের অনেকটা সাহায্য করেছে, হিন্দু ভোট কনসলিডেশনে 370 ধারা বিলুপ্ত করা, এত ঐতিহাসিক কাজ, সেন্সেবল যে কোনো মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে এখানে ভারতবর্ষে অন্য কোনো রাজনৈতিক দল থাকলে 370 ধারা বিলুপ্ত করার ক্ষমতাই রাখতেন না। 3 তালাক প্রথা রোধ, এটা আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে কেউ ভাবতে পারে না। ধর্মনিরপেক্ষতার গল্প বলে পেছনে তোষণের গল্প হয়, ফলত স্বাভাবিকভাবে 3 তালাক প্রথাটাকে উঠিয়ে দিয়েছেন, 370 ধারা বিলুপ্ত করেছেন। একটার পর একটা, আমি বলছি শুধু এ নয়, একটার পর একটা ঘটনা। সাম্প্রতিককালে সিএ, অনেকেই ভেবেছিলেন সিএ লাগু হবে না, করে তো দিলেন। একটা 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 শরণার্থীরা দীর্ঘদিন ধরে জমা সমস্যা, সেইটা নিয়ে তারা অন্তত একটা বিহিত পেল। ফলে এই ভোটগুলো কিন্তু কনসলিডেশন হয়েছে বিজেপির পক্ষে। অ্যান্ড স্ট্রং গভর্নমেন্ট, ওয়ান লিডার, একটা পার্টি যার নেতাকে দেখা যায়। বিরোধীরা ছত্রভঙ্গ, ইন্ডিজোট, আমি প্রধানমন্ত্রী হব লড়াইয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মমতার বিরুদ্ধে অমুক, কেজরিওয়ালের মমতা একদিকে, উদ্ধব ঠাকরে একদিকে, শরদ পাওয়ারের দেখা নিয়ে একটা ছত্রখান হয়ে গেছে। তার মধ্যে নীতিশ কুমার বেরিয়ে চলে গেছেন, জগমোহন রেড্ডি, নবীন পটনায়ক, তারা আবার বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন একটা জায়গা আবহ তৈরি করতে পেরেছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। অনেকে সমালোচনা করবেন, অনেক ত্রুটির জায়গা আছে, অনেক ভুলের জায়গা আছে, কিন্তু তাও দিনের শেষে সেই যে একটা দিশা দেখাতে পারে যে উই হ্যাভ আ লিডার লাইক নরেন্দ্র মোদী। কংগ্রেস বলতে পারে না উই হ্যাভ এ লিডার লাইক রাহুল গান্ধী। ফলত আলটিমেটলি অ্যাডভান্টেজ বিজেপি হয়ে গেল সর্বভারতীয় ক্ষেত্রে। আর স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী তো দূরস্থ, 42-এ যদি 17 নেমে যায়, আর সেই রিপোর্ট যদি পিসি চ্যানেল টেলিকাস্ট করে, সুস্থ থাকা যায়, অসুস্থ তো হতেই হয়। কিন্তু তাও বলছি, তার অসুস্থতাটা জেনুইন। এই প্রতিবেদন শেষ করার আগে বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে দ্রুত সুস্থ হন, আপনাকে দরকার। বাংলা রাজনীতি আপনি ছাড়া বৃত্ত অসম্পূর্ণ, আবারও বলছি আপনি ছাড়া এই বৃত্ত অসম্পূর্ণ। আমরা এই লোকসভা নির্বাচনের আগে আরও অনেক মিথ্যে কথা, মিথ্যে ভাষণ আপনার কাছ থেকে শুনতে চাই, উপভোগ করতে চাই, কিন্তু দিনের শেষে দেখতে চাই
ওই 17টা আসন নিউজ 18 দিয়েছে না, ওর থেকেও আপনার দল যাতে কমে, তার কারণ এ রাজ্যের চোরগুলোকে পরিত্যাগ করার সময় এসছে বাংলার মানুষ, সেটা অন্তত এবারে নির্বাচনে করে দেখাক।